আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আজকে আমি আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, কি তার কারণ এবং কি তার ফলাফল, সব মিলে আলোচনা করব। আমি পিছনে বোর্ডে একটি ইউরোপের ম্যাপ আঁকানোর চেষ্টা করেছি, যার মাধ্যমে আমি দেখিয়ে দেব প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস এবং ফলাফল। খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ইতিহাস এবং তার ফলাফল। তো চলো দেখা যাক। এখানে মানচিত্রে এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ফ্রান্স, আর এটা হচ্ছে জার্মানি। এটা ফ্রান্স, এটা জার্মানি, এটা হচ্ছে যুক্তরাজ্য, এটা হচ্ছে বেলজিয়াম, এই জার্মানির ঠিক নিচেই অস্ট্রিয়া, এটি হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ঠিক পাশেই হচ্ছে হাঙ্গেরি, জার্মানির নিচে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার পাশেই হাঙ্গেরি, হাঙ্গেরির পাশেই নিচেই সার্বিয়া, সার্বিয়ার ঠিক নিচেই এটি হচ্ছে বুলগেরিয়া, এটি হচ্ছে তুরস্ক। তুরস্ক আরেকটু ম্যাপের ওই সাইডে যাবে, কারণ এখানে বোর্ডে জায়গা কম থাকায় তুরস্ককে এখানে তুরস্ক। আর এই যে এই পাশে এই পাশে অনেক এটা হচ্ছে রাশিয়া মূলত এটা। তো এই রাশিয়াকে যদি এইভাবে ম্যাপটাকে যদি এইভাবে ধরি, তাহলে এই পাশে চলে আসবে রাশিয়া, এই পাশেও তাদের অঞ্চল চলে আসবে। এটা হচ্ছে রাশিয়া, এই পুরো অংশটুকু হচ্ছে রাশিয়া। আর এটা হচ্ছে পোল্যান্ড, জার্মানির ঠিক পাশেই পোল্যান্ড। আর এটি হচ্ছে ইতালি। তো এটি হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের পাশেই জার্মানি, জার্মানির পাশেই পোল্যান্ড, জার্মানির ঠিক নিচেই হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার পাশে হচ্ছে হাঙ্গেরি, হাঙ্গেরির ঠিক নিচেই সার্বিয়া, সার্বিয়ার ঠিক এই পাশে বুলগেরিয়া। আর তুরস্ক একটু ওই সাইডে, এখানে আছে কৃষ্ণ সাগর। আর এই যে বিস্তীর্ণ এই অঞ্চলটি হচ্ছে মূলত রাশিয়া, আর এটি যুক্তরাজ্য। মূলত প্রথম বিশ্বযুদ্ধের আগে 1871 সালে একটি যুদ্ধ হয়। 1871 সালে একটি যুদ্ধ হয়, সেটি হচ্ছে ফ্রাঙ্কো পুরুশিয়া যুদ্ধ। কার কার মধ্যে এই যুদ্ধটি হয়েছিল? এই যুদ্ধটি হয়েছিল ফ্রান্স আর জার্মানির মধ্যে। এই যে ফ্রান্স আর জার্মানির মধ্যে মূলত ফ্রাঙ্কো পুরুশিয়ার যুদ্ধটি হয়েছিল। তো এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়, এবং এই পরাজিত হওয়ার পরে এই ফ্রান্সের কিছু অংশ দখল করে নেওয়া হয়, সেটি হচ্ছে আলসেস এবং লরেন প্রদেশ। ফ্রান্সের কিছু অংশ দখল করে নেয় জার্মানি, সেটা হচ্ছে আলসেস আর লরেন প্রদেশ। কোথায় লিখবো? এখানে লিখি আলসেস আর লরেন। এই দুইটা প্রদেশ, আলসেস এবং লরেন প্রদেশ, ফ্রান্সের কাছ থেকে দখল করে নেয় জার্মানি। যার ফলে এই ফ্রান্স মূলত একটা সুযোগ খুঁজতে থাকে, যে একটা সুযোগ যদি পাই আমরা জার্মানির কাছ থেকে, জার্মানি যে আমাদের কাছ থেকে দুইটা প্রদেশ আলসেস এবং লরেন প্রদেশ দখল করে নিল, এই ফ্রান্স সুযোগ খুঁজতে থাকে যে একটা সুযোগ যদি পাই তাহলে জার্মানির কাছ থেকে আমরা ওই আলসেস এবং লরেন প্রদেশ উদ্ধার করব। এদিকে জার্মানিও ভাবতে থাকে, আমরা যদি একটা সুযোগ পাই তোদেরও যে বাকি প্রদেশগুলো আছে ওইগুলো আমরা দখল করে নেব। তো এরা একটা সুযোগ খুঁজতে থাকে, আরেকটা যুদ্ধ তারা চাই। তো এরপরে
এরপরে এখানে আছে এই জার্মানি 1882 সালে বোর্ডে মূলত লেখার জায়গা নাই, আমি নিচে লিখতেছি। 1882 সালে এই যে জার্মানি, এই অস্ট্রিয়া, এই ইতালি একটা জোট গঠন করে যাকে বলা হয় ট্রিপল অ্যালায়েন্স। 1882 সালে এই জার্মানি, অস্ট্রিয়া আর ইতালি মিলে একটা জোট গঠন করে যাকে বলা হয় ট্রিপল অ্যালায়েন্স, ত্রিপক্ষীয় শক্তি। আর এইদিকে এই ফ্রান্স আর এদিকে হচ্ছে এই রাশিয়া, ফ্রান্স আর এদিক মানে এই সার্বিয়া, এরা মিলে একটা জোট গঠন, এই রাশিয়া, ফ্রান্স আর এই যুক্তরাজ্য মিলে একটা জোট গঠন করে 1907 সালে। তা হলো ট্রিপল এন্টেন্ট বা ত্রিপক্ষীয় আতাত, ট্রিপল এন্টেন্ট গঠন করে এই ফ্রান্স, রাশিয়া আর এই যুক্তরাজ্য মিলে গঠন করে ট্রিপল এন্টেন্ট। আর এদিক মানে জার্মানি, এখানে আছে অস্ট্রিয়া আর এই ইতালি মিলে যে আতাতটি গঠন করে 1882 সালে, যেই জোটটি গঠন করে 1882 সালে, সেটা হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স। তাহলে ত্রিপক্ষীয় জোট আর ট্রিপল এন্টেন্ট মানে ত্রিপক্ষীয় আতাত 1907 সালে গঠন করে রাশিয়া, যুক্তরাজ্য আর এই ফ্রান্স মিলে। এরপরে 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ তাদেরই দখলকৃত একটি এলাকা বসনিয়ার রাজধানী সারায়েভোতে, অস্ট্রেলিয়ার যুবরাজ এবং তার স্ত্রী সোফিয়া তাদেরই দখলকৃত একটি অঞ্চল বসনিয়া, সেই বসনিয়ার রাজধানী সারায়েভোতে মূলত বেড়াতে যাওয়ার ফলে তারা 1914 সালের 28 জুন ফার্ডিন্যান্ড আর তার স্ত্রী সোফিয়া বেড়াতে যায় কোথায়? এই যে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সোফিয়া 1914 সালের 28 জুন বেড়াতে যায় মূলত তাদেরই দখলকৃত এলাকা বসনিয়ার রাজধানী সারায়েভোতে, বেড়াতে যাওয়ার ফলে এদেরকে হত্যা করে এই যে সার্বিয়ার এক আততায়ীর গুলিতে হত্যা করে, সার্বিয়ার এক আততায়ীর গুলিতে এরা হত্যা হয় বা সার্ব সন্ত্রাসী দ্বারা হত্যা হয়। এদেরকে হত্যা করে। হত্যা করার ফলে যেটি হয় সেটা হচ্ছে অস্ট্রিয়া তাদের কাছে বলে যে এই হত্যাকাণ্ডের আমরা তদন্ত করতে চাই, তাদেরকে একটা চরমপত্র দেয় যে এই হত্যাকাণ্ডের আমরা তদন্ত করতে চাই। এদিক মানে সার্বিয়া বলে না, আমরা তো তদন্ত করতে দেব না, এটা আমাদের সার্বভৌম দেশ, আমাদের সার্বভৌমের জন্য হুমকি হতে পারে, আমরা তোমাদের তদন্ত করতে এটাকে দেব না। এই যে সার্বিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ফ্রান্সের, সার্বিয়ার সাথে খুব ভালো সম্পর্ক, এই যে সার্বিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ফ্রান্সের। আর এই যে জার্মানির সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে এই অস্ট্রিয়া, জার্মানির সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে অস্ট্রিয়া। এমনকি জার্মানি আর অস্ট্রিয়ার ভাষাটা হচ্ছে সেম, তা হচ্ছে জার্মান ভাষা। জার্মানি আর অস্ট্রিয়ার ভাষাটাও সেম, সেটা হচ্ছে জার্মান ভাষা। তো জার্মানি আর অস্ট্রিয়া এরা হচ্ছে খুবই ক্লোজ। আর মানে সার্বিয়া আর এই ফ্রান্স খুবই ক্লোজ। এই ফ্রান্স বলে
যে না ভাই, তদন্ত করতে দেওয়া যাবে না কোনোভাবেই। ফ্রান্স সার্বিয়াকে বলে কোনোভাবেই তদন্ত করতে দেওয়া যাবে না। এদিকে জার্মানি অস্ট্রিয়াকে বলে না, কোনো মীমাংসা হবে না, সরাসরি যুদ্ধ চাই। এখান থেকেই তার 1 মাস পর, তো মূলত 1914 সালের 28 জুন হত্যা করা হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড তার স্ত্রী সোফিয়াকে হত্যা করা হয়। তার 1 মাস পর 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই মূলত হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1914 সালের 28 জুলাই 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সরি, আমার ক্যামেরার কার্ডটি একটু ফুল হয়ে গেছিল, মেমোরি কার্ডটি, তার জন্য ভিডিও অফ হয়ে গেছিল। তো দেখো, 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। কার কার ভিতরে? এই যুদ্ধে দুইটা পক্ষ ছিল এই যুদ্ধে। তো এখানে একটি হচ্ছে অক্ষ শক্তি আর একটি হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তিটা আসলে যারা আসলে প্রথমে অ্যাটাক করে, আর মিত্র শক্তি সেটাকে প্রতিহত করে। অক্ষ শক্তি হচ্ছে যারা প্রথমে অ্যাটাক করে, মিত্র শক্তি হচ্ছে প্রতিহত করে। তো অক্ষ শক্তি কারা ছিল আর মিত্র শক্তি কারা ছিল একটু দেখি আমরা। তো অক্ষ শক্তি ছিল হচ্ছে এই যে এখানে অক্ষ শক্তির মধ্যে ছিল এই যে জার্মানি আর অস্ট্রিয়া, জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক কেন অক্ষ শক্তির মধ্যে গেল? তুরস্ক অক্ষ শক্তির মধ্যে যাওয়ার দুইটা কারণ ছিল। একটা হচ্ছে 1912 সালের একটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে বলকান যুদ্ধ। এই বলকান হচ্ছে ইউরোপের পূর্ব দিকে অবস্থিত একটি দ্বীপ, যেখানে 12টি দেশ আছে। এই 12টি দেশ হচ্ছে এই তুরস্ক, কিন্তু এক সময় তুরস্ক সাম্রাজ্য যেমন অটোম্যান সাম্রাজ্য ছিল। এই যে এখনকার যে ম্যাপ, এই ম্যাপ কিন্তু তখন এমন ছিল না, এতগুলো যে মানে এমন ছিল না। তো তখন ম্যাপটা ছিল অনেকগুলো সাম্রাজ্য ভিত্তিক, আর এই ম্যাপ তখন এতগুলো স্বাধীন স্টেট বা এতগুলো স্টেট ছিল না। তুরস্ক তখন ছিল উসমানীয় খেলাফত। উসমানীয় খেলাফতের সময় অটোম্যান সাম্রাজ্য ছিল তখন, অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান সাম্রাজ্য ছিল তুরস্ক। তো এই বলকান যুদ্ধে কি হয়, এই অটোমান সাম্রাজ্য তুরস্ক এই বলকান অঞ্চলে যে দেশগুলো আছে এর উপরে প্রভাব ছিল তারা এর উপরে প্রভাব ছিল। তো বলকান রাষ্ট্রগুলো তারা চেয়েছিল কি অটোম্যান সাম্রাজ্য থেকে, তাদের অটোম্যান সাম্রাজ্যের প্রভাব থেকে তারা মুক্ত হয়ে তারা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল মূলত। তো এই জন্য বলকান রাষ্ট্রগুলো অটোম্যান সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয়। বলকান রাষ্ট্র এবং 1912 সালে বলকান দেশগুলোর সাথে অটোম্যান সাম্রাজ্যের একটি যুদ্ধ হয়। আর এই যুদ্ধের ফলে এই যে রাশিয়া তারপরে আছে এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, এরা কিন্তু আরো উস্কে দিচ্ছিল এই যুদ্ধটাকে। এরা কিন্তু এদের বিপক্ষে ছিল। এরা ছিল এর পক্ষে, তোমার হচ্ছে বলকান যে রাষ্ট্রগুলো ছিল এই বলকান রাষ্ট্রগুলোর পক্ষে। আর এইদিকে তুরস্ক অটোম্যান সাম্রাজ্য 19 শতকের দিকে মূলত অটোম্যান সাম্রাজ্য দুর্বল হতে থাকে। আমরা দেখেছি অটোম্যান সাম্রাজ্য কিন্তু বিরাট একটা বড় সাম্রাজ্য, তারা পুরো পৃথিবীকে তারা শাসন করেছে এই অটোম্যান সাম্রাজ্য। কিন্তু 19 শতকের সময় তারা একটু দুর্বল হয়ে যায়। সেই সময় তাদেরকে বলা হতো ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো। তো 19 শতকের দিকে অটোম্যান যে সাম্রাজ্যগুলো দুর্বল হয়ে যাওয়ার ফলে এই বলকান রাষ্ট্রগুলো ভাবলো এইটা একটা সুযোগ যে তাদের প্রভাব থেকে আমাদের মুক্ত হয়ে স্বাধীনভাবে আমরা আমাদের যে স্টেট গুলোকে স্বাধীনতা ঘোষণা করব আর কি। স্বাধীনভাবে তাদের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তারা থাকতে চেয়েছিল। সেই জন্য বলকান রাষ্ট্রের সাথে তুরস্কের একটা যুদ্ধ হয়। সেই পক্ষে রাশিয়া আর এই যে ইংল্যান্ড, যুক্তরাজ্য, এদিকে আছে ফ্রান্স, কোনোভাবেই তারা চায়নি যে এই চেয়েছিল যে বলকান রাষ্ট্রগুলো তারা স্বাধীনতা পাক। আর এই তুরস্ক এমনিতেই যুক্তরাজ্য, ইংল্যান্ড মূলত অনেক আগে থেকেই চাচ্ছিল যে অটোম্যান সাম্রাজ্য তারা ভেঙে যাক, তারা দুর্বল হয়ে যাক, আগে থেকে যাচ্ছিল। আমরা দেখেছি যে ক্রিমিয়া যুদ্ধের সময় তোমার হচ্ছে এই রাশিয়া মূলত এই অটোম্যান তুরস্ককে ভাগ করে নিতে চাই, রাশিয়া মূলত
তারই প্রেক্ষাপট ধরে তুরস্ক তাদের সাম্রাজ্য বাঁচাতে এই রাশিয়ার পক্ষেও যায়নি, এইখানে যুক্তরাজ্যের পক্ষেও যায়নি, ফ্রান্সের পক্ষেও যায়নি, তারা গিয়েছিল অক্ষশক্তি জার্মানির পক্ষে। তো অক্ষশক্তির মধ্যে কয়টা দেশ ছিল? অক্ষশক্তি, মিত্র শক্তি। এই অক্ষশক্তির মধ্যে 1 নম্বর ছিল জার্মানি। জার্মানির সাথে 1871 সালেই একটা যুদ্ধ হয়েছিল ফ্রান্সের। তো ফ্রান্স নিশ্চয়ই বিপরীত দিকে থাকবে, কারণ তারা তো ফ্রান্সের কিছু অংশ দখল করে নিয়েছিল। সেদিকে মিত্র শক্তির মধ্যে আছে ফ্রান্স, এখানে আছে অস্ট্রিয়া 2। জার্মানি যেখানে থাকবে অস্ট্রিয়া সেখানে থাকবেই, কারণ তাদের ভাষাও সেম, তারা হচ্ছে খুবই ক্লোজ রিলেশন তাদের মধ্যে। 3 যেমন তাদের ভিতরে আছে এই যে তুরস্ক কেন গেল? তুরস্ককে তারা তো ভাগ করে নিতে চেয়েছিল রাশিয়া, যুক্তরাজ্য চেয়েছিল তারা যেন অটোমান সাম্রাজ্য ভেঙে যাক। আর আবার তাদের বলকান যুদ্ধের সময়ও তুরস্কের সাপোর্ট দেয়নি, তারা তুরস্কের বিপরীতে ছিল। তাই তুরস্ক নিজেদের সাম্রাজ্য বাঁচাতে গেল কার? অক্ষশক্তি। 4 হাঙ্গেরি। এই যে এই ম্যাপটা কিন্তু এখানে অস্ট্রিয়া, এটা কিন্তু অস্ট্রিয়া, আর এটা কিন্তু এর পাশেই কিন্তু হচ্ছে হাঙ্গেরি। এই অস্ট্রো হাঙ্গেরি ছিল আগে, কিন্তু এইটা কিন্তু এক ছিল, এই দুইটা সাম্রাজ্য এক হয়েছিল অস্ট্রো হাঙ্গেরি, দুইটা সাম্রাজ্য এক হয়েছিল অস্ট্রো হাঙ্গেরি। আর 5 হচ্ছে বুলগেরিয়া। এদিকে আছে 2 হচ্ছে ইউকে, 3 ইউএসএ, 4 বেলজিয়াম, 5 অস্ট্রেলিয়া। বাকি অন্যান্য দেশগুলো ছিল এই মিত্র শক্তির মধ্যে। আর অক্ষশক্তির মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরি, বুলগেরিয়া। এখন কথা হচ্ছে এই বেলজিয়াম কেন এখানে আসলো, ইউএসএ বা কেন এখানে আসলো? বেলজিয়ামকে মূলত প্রথম বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হতো। বাফার স্টেট বলতে এই দেখো, এখানে আছে ফ্রান্স, শক্তিশালী একটা রাষ্ট্র, এখানে আছে জার্মানি, এই দুইটা দেশের মধ্যে মূলত বেলজিয়াম অবস্থিত। সেই কারণে এই প্রথম বিশ্বযুদ্ধের সময় এই জার্মানি কিন্তু এই জার্মানির সৈন্যরা এই বেলজিয়ামে ঢুকে বেলজিয়াম থেকে অ্যাটাক করে এই সরাসরি রাশিয়ায়। তো বেলজিয়াম থেকে অ্যাটাক করে রাশিয়ায়, এদিকে রাশিয়ায় অ্যাটাক করে বেলজিয়ামে। তো বেলজিয়ামের তো নির্দোষ, বেলজিয়ামের কোনো দোষ নেই এখানে। তো বেলজিয়াম শুধু এদের দুইজনের মার খায় আর কি। তো দুইটা শক্তিশালী দেশের মধ্যখানে বেলজিয়াম আটকা পড়ে যায়। সেজন্য প্রথম বিশ্বযুদ্ধে বেলজিয়ামকে বলা হতো বাফার স্টেট। কিন্তু যুক্তরাষ্ট্র আরো এই সাইডে, পশ্চিম সাইডে, একটা ম্যাপের আরো পশ্চিম সাইডে যুক্তরাষ্ট্র অবস্থিত, এখানে ধরা সম্ভব না, সেজন্য আমি যুক্তরাষ্ট্রের ম্যাপটা আঁকাইনি আর কি। তো যুক্তরাষ্ট্র কেন যোগ দিল? যুক্তরাষ্ট্রের এই কিছু বাণিজ্যিক জাহাজ যখন যুক্তরাজ্যকে সাহায্য করতে আসছিল, কিছু বাণিজ্যিক জাহাজ এই যুক্তরাজ্যকে সাহায্য করতে আসছিল, তখন এই জার্মানি সেই জাহাজগুলোকে ডুবিয়ে দেয় আর কি। সেই জন্য যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় আর কি। 1917 সালের দিকে যুক্তরাজ্য প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। 1917 সালের দিকে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। তো আমরা দেখলাম দুইটা পক্ষ ছিল, একটা জার্মানি, অস্ট্রিয়া, এদিকে মানে তুরস্ক, বুলগেরিয়া, আর এদিকে আছে সার্বিয়া, এদিকে আছে ফ্রান্স, এখানে আছে যুক্তরাজ্য, রাশিয়া। এরা ছিল মিত্র শক্তির মধ্যে, আর ছিল ইউএসএ। তো অক্ষশক্তি আর মিত্র শক্তি আমরা দেখলাম। এই যুদ্ধে মূলত এই যে অক্ষশক্তি পরাজিত হয়, এই যুদ্ধে অক্ষশক্তি পরাজিত হয়। এবং পরাজিত হওয়ার ফলে কি হয়? এই প্রথম বিশ্বযুদ্ধের সব দোষ চাপানো হয় জার্মানির উপরে। এই জার্মানির উপরে। তখনকার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইদ্রো উইলসন। তো উনি চিন্তা করলেন, উনি একটা 14টা দফা দিলেন। 14 দফার মাধ্যমে 14 নম্বর দফায় মূলত একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করার কথা বললেন, সেটা হচ্ছে লিগ অব নেশন, জাতিপুঞ্জ। পৃথিবীতে যদি আর কোনো যুদ্ধ না হয় সেজন্য একটা সংস্থা তৈরি করা হলো, সেটা হচ্ছে লিগ অব নেশন। আর মূলত ফ্রান্সে একটা সম্মেলন হয়
প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে 28 জুন একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটা কি? ফ্রান্সের প্যারিসে মূলত একটা সম্মেলন হয়। সম্মেলনটা কি? সম্মেলন প্যারিস শান্তি সম্মেলন। এই সম্মেলনে একটা চুক্তি হয়, সে হচ্ছে ভার্সাই চুক্তি। 1919 সালে চুক্তিটি হয় এবং 1919 সালে 28 জুন চুক্তিটি হয় এবং সেখানে জার্মানির ব্যাপক পরিমাণে অর্থদণ্ড দিতে হয় প্রথম বিশ্বযুদ্ধের। জার্মানির নৌশক্তি, জার্মানির বিমান শক্তি, মানে জার্মানির যতগুলো সামরিক শক্তি ছিল সেই শক্তিগুলোকে তারা পুরোপুরি শক্তিগুলোকে মূলত ভেঙে দেয়। তাদের শক্তিগুলোকে ভেঙে দেয়। তারপরে তোমাদের হচ্ছে জার্মানির একটা সমুদ্র বন্দর ছিল, সমুদ্র বন্দরের নাম হচ্ছে ডানজিক সমুদ্র বন্দর। খুবই তাদের নিরাপত্তার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সমুদ্র বন্দর। এই ডানজিক সমুদ্র বন্দর দিয়ে দেওয়া হয় পোল্যান্ডকে। পোল্যান্ডের কাহিনী এই প্রথম বিশ্বযুদ্ধে খুব একটা না থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখব যে পোল্যান্ডের কাহিনী। জার্মানির সমুদ্র বন্দর ছিল ডানজিক সমুদ্র বন্দর, দিয়ে দেওয়া হয় পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয়। জার্মানির একটা নদী ছিল রাইন নদী, সেই রাইন নদীর তীরে 15 বছর মিত্র শক্তিরা তাদের সামরিক বাহিনী দিয়ে থাকে। 15 বছর তাদের সামরিক বাহিনী দিয়ে থাকে জার্মানির এই রাইন শক্তি 15 বছর। এবং সেই সময় হিটলার মূলত জেলে ছিল। তো সব মিলিয়ে জার্মানির এইগুলো যেমন তাদের এতগুলো ক্ষতি হওয়ার পর জার্মানির অর্থনৈতিকভাবে খুবই ভেঙে পড়ে। তাদের যেমন সামরিক শক্তিও ভেঙে যায়। 15 বছর তাদের রাইন নদীর তীরে তাদের সামরিক বাহিনী তাদের দিকে মানে তাদের 15 বছর তাদের দিকে একটা করে থাকে। তো এর ফলে কি হয় যে জার্মানি আরো উগ্র হয়ে যায় এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে জার্মানির এই উগ্রতার কারণে। জার্মানি মানে মূলত প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ আর পরোক্ষ কারণ, দুইটা কারণ আছে। একটি হলো প্রত্যক্ষ কারণ আর একটি হচ্ছে পরোক্ষ কারণ। এই পরোক্ষ কারণের ভিতরে প্রত্যক্ষ কারণের ভিতরে আমরা দেখলাম যে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড তারা হচ্ছে এই যে সার্বিয়াতে গিয়ে হত্যা, এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। আর পরোক্ষ কারণের ভিতরে আছে জার্মানির উগ্র জাতীয়তাবাদ। এই জার্মানি কিন্তু আর্য জাতি। এরা ভাবে যে ঈশ্বর আমাদেরকে যে সমস্ত রাষ্ট্রের শাসন করার ক্ষমতা দিয়েছে, এই আর্য জাতি, এরা হচ্ছে আর্য জাতি। তো যার ফলে জার্মানির এই উগ্রতার ফলে প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং এরা আরো উগ্র হয়ে যায়। এর ফলে আরেকটি বিশ্বযুদ্ধ হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো আমি সংক্ষেপে ম্যাপের মাধ্যমে এগুলো বোঝানোর চেষ্টা করেছি। ম্যাপ এখন কোন রকম একটা ম্যাপ আঁকিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এরপর আরেকটি ক্লাস নেব দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর আমরা জাতিসংঘের প্রেক্ষাপট, জাতিসংঘ কিভাবে সৃষ্টি হলো, সবগুলো দেখবো। তো ততক্ষণ ভালো থাকো। এই ছিল আজকের ভিডিও। ততক্ষণ ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।